এখন দেখা যাচ্ছে যে একজন এসে আমার মতন করে বলছে যে জিল্লুর সাহেব আপনার যে অনুষ্ঠান এই অনুষ্ঠান খুব ভালো, কিন্তু আপনার অনুষ্ঠানে আমি আসবো না। পরবর্তী দেখা গেল যে 7 বছর পর সে এসে বললো আপনার এই অনুষ্ঠানটা খুব খারাপ, এখানে আমি আসবো, কিংবা এই ধরনের এই যে কন্ট্রাডিকশন কথাবার্তা, এইগুলো নিয়ে কি কোনো আপনার ই করা আছে যে একটা লোক, একজন নেতা 7 বছর আগে বলেছিলেন যে আম মিষ্টি, 7 বছর পরে বললেন আম টক, কিংবা এই ধরনের কোনো এই মানে কোনো আছে যে আমরা জানতে পারবো এটি বহু বহু আছে। অনেকে মানে অনেককে তো ডাকা হয় না, তো তিনি বাইরে নানা রকমের কথাবার্তা বলেন। না, আমি ওটা জানতে চাচ্ছি না, এইখানে এসে এই টেবিলে কথাগুলো বললেন, মানে 7 বছর আগে বললেন এক কথা, 7 বছর পরে বললেন এক কথা। আমি মনে করি ধরেন একজন নেতার নামে সার্চ দিলাম যে উনি 7 বছর আগে কি বলেছেন, এবং অনুষ্ঠানে এসে অনুষ্ঠান নিয়ে, হ্যাঁ অনুষ্ঠান নিয়ে না, দেশের সামগ্রিক পরিস্থিতি, আর্থসামাজিক ব্যাপারটা নিয়ে দেখা গেল 7 বছর পরে সে পাওয়ারে থাকে অন্যরকম কথা বলছে। তার মানে আমার দর্শকদেরকে যদি আমরা তুলে দেখাতে পারি যে 7 বছর আগে এই মানুষটি এই কথা বলেছেন, 7 বছর পরে এই মানুষটি পাল্টে এই কথাটা বললেন, এই ধরনের দরকার হয় না আমার মনে হয়। সারাক্ষণই তো এটা কিন্তু আছে, মানে এটি নিয়ে একটা তৃতীয় মাত্রা আলাদা অনুষ্ঠান করতে পারে যে একজন ব্যক্তি তার কথার কি পরিবর্তন হয়েছে। প্রচুর এটা ম্যাটেরিয়ালস আমার মনে হয় আরও 15 বছর অনুষ্ঠান করবার মতো এবং ইন্টারেস্টিং ওয়েতে করবার মতো অনুষ্ঠান ম্যাটেরিয়ালস আছে তৃতীয় মাত্রার কাছে। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই, বসা আছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। নতুন সংসদ যাত্রা শুরু করলো, ত্রয়োদশ জাতীয় সংসদের দুটো দিন দেখলাম আমরা, প্রথম দুটো দিন। তো এই যাত্রা কেমন যাত্রা বলে মনে হচ্ছে? যা দেখা গেল অধিকাংশ সদস্যই নতুন, বিশেষ করে বিএনপির 146 জন নতুন সংসদ সদস্য, স্পিকার নতুন, সংসদ নেতা প্রথমবারের মতো সংসদ সদস্য, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী, প্রথমবারের মতো সংসদ নেতা, ডেপুটি স্পিকার নতুন। তো সব মিলিয়ে, এবং বিরোধী দলীয় নেতাও প্রথমবারের মতো সংসদে, রাষ্ট্রপতিকে বক্তৃতা দিতে দেখলাম আমরা, সেটা নিয়ে উত্তেজনা দেখলাম, এবং সব মিলিয়ে দুদিনের যে আলোচনা বিতর্ক, আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন সংসদ? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি দেখবেন যে সংসদ সদস্যদের মধ্যে প্রচুর নবিশ একটা ভাব আছে। যেমন সে ধরেন আমাদের অনেক সদস্যই কার্যপ্রণালীবিধি যে রুলস অফ প্রসিডিউর, এটা তারা পরেও দেখেন নাই গত 1 মাস বা এই সময়টার মধ্যে। তো ধরুন আমরা আগে দেখতাম যে যারা স্বপ্ন দেখতেন যে পার্লামেন্ট মেম্বার হবেন, এরাও রুলস অফ প্রসিডিউর ফলো আগের থেকে পড়াশোনা করতো। তারপর পার্লামেন্টে গ্যালারিতে, দর্শক গ্যালারি, ভিআইপি গ্যালারি, এইসব গ্যালারিতে গিয়ে এদের আলোচনার প্যাটার্নটা রপ্ত করতো। এইবারের যারা আসছেন এদের মধ্যে ম্যাক্সিমামই এই অবস্থাটা দেখা যায়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি দেখুন যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যে লঙ্কা কাণ্ডটি হলো, আমি প্রথমত মনে করব যে ঠিক আছে আপনি ওয়াকআউট করবেন, ফাইন, কিন্তু ডেমনস্ট্রেশন তো পার্লামেন্টে হয় না। স্লোগান পর্যন্ত স্লোগান হচ্ছে, ডেমনস্ট্রেশন, তো এটা তো হয় না। এটা আমার মনে হয় যে নবিশ এই কারণে হয়েছে, আর না এটা হওয়ার কথা না। তো দেখুন যে আপনাকে পার্লামেন্টে একটা কথা আছে যে যতবার স্পিকার বলবেন, এটা সুরঞ্জিত সেনগুপ্তের কথা আর কি, সিট ডাউন মিস্টার গুপ্তা, সিট ডাউন। উনি বসলো, বসে আবার দাঁড়ালো। তো 3 বারের পরে তো এই যে কৌশল, টেকনিক, এগুলো আর কি, ট্যাকটিক্স, তো এইগুলো তো নাই, দেখা যায়নি। আমরা দেখলাম একজন
প্রতিমন্ত্রীও, তিনি সংসদ সদস্য হয়েছেন প্রথমবারের মতো। তাকে স্পিকার 6 বার, আমি গুণে দেখেছি যে 6 বার তাকে বসতে বলেছেন, তিনি শোনেনি না স্পিকারের কথা, কর্ণপাতই করেন। খুব দুর্ভাগ্যজনক। তারপরে আরেকটা ছোট্ট বিষয় আপনার নজরে আনতে চাই। ধরুন তারা বললেন যে রাষ্ট্রপতির ভাষণটা শোনা না যায়। তো এখন আমি যদি জিজ্ঞেস করি যে ধরুন রাষ্ট্রপতির সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন, শপথ নিলেন, 106 অনুচ্ছেদ বিশ্বাস করলেন, যে রাষ্ট্রপতি 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স আনিয়েছেন, আপনি বিশ্বাস করেছেন, রাষ্ট্রপতিও তো দেখেন নাই সবাই। তারপর রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করলেন, এটা জায়েজ হলো। তারপর ধরুন 133টা অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে দিয়ে সই করালেন, ওটা জায়েজ হলো। শুধু ভাষণ শোনাটা মনে করলেন এটা না জায়েজ। 1 নাম্বার 2 হচ্ছে এখন আবার 50 ঘন্টা আবার আপনি বলতেছেন এই যে ভাষণ আপনি শুনলেন না, এই ভাষণের উপর আপনি 50 ঘন্টা আলোচনা করার দাবি করছেন। তো এইগুলো সবিরোধিতায় পূর্ণ। আরেকটা হচ্ছে যে আমি মনে করি যে এটা সিরিয়াসলি সবার নেওয়া উচিত, বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি যারা আছেন সবাই এটা নেওয়া উচিত, যে জাতীয় সঙ্গীতের সময় একেবারে জামাত এবং এনসিপি তারা উঠে দাঁড়ান নাই, এবং এটাকে যদি সিরিয়াসলি সবাই নেয়, আমি মনে করি যে পার্লামেন্টের ভিতরে যারা আছেন তারা এবং পার্লামেন্টের বাইরে যারা আছেন, পার্লামেন্টের বাইরে থেকেও তো অনেক কিছু, যেমন চন্দন ভাইয়ের সাথে আমি বলবো যে সবাই এইটা সিরিয়াসলি নেওয়া উচিত। স্টেটমেন্ট করেছে যে আপনি পার্লামেন্টের শপথ নিয়েছেন, বাংলার সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, আপনি বাংলাদেশের পতাকা, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আপনি বাংলাদেশের পতাকাকে মানেন না, আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে মানেন না। আমি তো মনে করি যে স্পিকার ওদেরকে অন্তত এখনও পারেন স্পিকার, যে ওই দিন জাতীয় সঙ্গীতের দাঁড়ানোর সাথে সাথে, জাতীয় সঙ্গীত বাজার সাথে সাথে আপনি জাতীয় সঙ্গীতকে সম্মান না প্রদর্শন না করার জন্য 15 ডেজের জন্য এদের সবাইকে উনি সাসপেন্ড করে দিতে পারেন। এবং আপনি মনে আছে কি এখানে একটা কী বলে, জমিরুদ্দিন সরকারের ছোটোবেলার এক বন্ধু, যে উনি পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং তাকে পার্লামেন্টে বক্তৃতার সময় ভুলে আর কি ভাই ভাই বলতো, তো উনি বলছে জমির ভাই, জমিরুদ্দিন সরকার যাওয়ার সময় 40 ডেজের জন্য তাকে সাসপেন্ড করে গেছে, 40 ডেজ। এখন পার্লামেন্টে ঢুকতে গেছে, সার্জেন্ট এট আর্মস বলছে আপনি তো ঢুকতে পারবেন না, নেক্সট 40 ডেজ। তো স্পিকার দ্যাট ইজ কল্ড স্পিকার। এবং আপনি জমিরুদ্দিন সরকার, সুরঞ্জিত সেনগুপ্ত, আমি দুটো নাম, এস হালদার, এরা যে পার্লামেন্ট চালিয়েছেন, যে একেবারেই জাজের মতো পার্লামেন্ট নির্মোহভাবে চালিয়েছেন, আমি মনে করি নতুন স্পিকার এবং লিডার অফ দ্য হাউস তারা যদি এটাকে পার্লামেন্টকে রিয়েলি বিজনেস হিসাবে নেন আর কি, তাদের দায়িত্ব হিসাবে নেন, তাহলে পার্লামেন্টে অনেক কিছু পরবর্তী প্রজন্মের শেখার থাকবে। এবং আর সবাই, আমি মনে করি যে গত 17-18 বছর যে পার্লামেন্টটা ছিল না, অ্যাবসেন্ট ছিল, এটার থেকে বাংলাদেশের তরুণরা নতুন করে পার্লামেন্টারিয়ান হওয়ার একটা স্বাদ জাগবে, সাহস জাগবে, এবং এটা থেকে একটা আনন্দও পাবে। এটা সাজা চন্দন। ধন্যবাদ সঞ্চালক এবং যারা শুনছেন সবাইকে, যারা দেখছেন। প্রথমত হলো যে অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক প্রতিকূলতা, বাধা, সব কিছু পেরিয়ে দেশের একটা নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি। নির্বাচনের ভেতর দিয়ে একটা সংসদ প্রতিষ্ঠিত হলো। সেই সংসদের প্রথম অধিবেশন আমরা দেখলাম। আমি শুরুতে বলতে চাই, এই সংসদ অধিবেশনে বিশেষত জাতীয় সঙ্গীতকে যেভাবে অবমাননা করা হলো, এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। এবং বাংলাদেশের ইতিহাসে এই আপনার স্বাধীনতার পর থেকে, ইভেন পাকিস্তান আমলে যখনও পার্লামেন্ট ছিল তখনও কিন্তু জাতীয় সঙ্গীতকে কেউ অবমাননা করে নাই। এই দেশের না, আমরা তো অন্য দেশের জাতীয় সঙ্গীত একটা অধ্যত্ত এবং জাতীয় সঙ্গীতকে অবমাননা করা, আমার বিবেচনায় তারা এক ধরনের রাষ্ট্রদ্রোহী হতে পারে, এক রাষ্ট্রদ্রোহী হতে পারে তারা। এবং স্পিকারের মোশাররফ ভাই ঠিকই বলছেন যে স্পিকারের উচিত তাদেরকে বহিষ্কার করে দেওয়ার জন্য কিছুদিনের জন্য হলো, কারণ এটা আমাদের স্বাধীনতা, জাতীয় সঙ্গীতটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের সার্বিকভাবে
যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা আমরা যখন করছি তখন এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা সেটা খুবই দুঃখজনক এবং সেটা দেশদ্রোহিতার শামিল বলে আমরা মনে করি। এক। দ্বিতীয় বিষয় হলো যে পার্লামেন্ট হয়েছে, স্বাভাবিকভাবেই নতুনদের একটা সুযোগ তো হবেই, এবং আপনি বললেন যে 100-র উপরে 146 জন বিএনপির আছে, প্রথমবারের মতো পার্লামেন্ট, এটা একটা ভালো লক্ষণ। এনসিপির তো সবই কারণ একটা জামাতের জেনারেশন গ্যাপ, একটা জেনারেশন তো আসতে হবে, আসছে, খুব ভালো। এটা হয়তো পার্লামেন্টারি সেশন চলার ভেতর দিয়ে, পার্লামেন্টের কালচার অ্যাবজর্ব করার ভেতর দিয়ে হয়তো তারা আস্তে আস্তে সেগুলো শিখবে আর কি। সেটা হলো দ্বিতীয় বিষয়। রাষ্ট্রপতির ভাষণ, আপনি রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, উপদেষ্টা হলেন, আগস্টের পরে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আপনি রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন, দেখা করলেন, শপথ নিলেন, উপদেষ্টা হলেন, 133টা অনুচ্ছেদ আপনি রাষ্ট্রপতিকে অধ্যাদেশ আপনি স্বাক্ষর করিয়ে নিলেন, আপনি রাষ্ট্রপতির ভাষণ শুনবেন না, এটা তো হতে পারে না। আপনি ওয়াকআউট করে রাইট আপনার আসতে, নিশ্চয়ই আপনি ওয়াকআউট করতেই পারেন ওয়াকআউট। কিন্তু এই যে রাজনীতিতে যেখানে আমরা চাচ্ছি যে রাজনীতির একটা নিজস্ব সংস্কৃতি আছে, যে সংস্কৃতিটা দীর্ঘদিন ধরে হারিয়ে গেছে, সেই রাজনীতির সংস্কৃতিটা যদি ফিরিয়ে আনা না যায় তাহলে আমাদের রাজনীতি ভবিষ্যতের জন্য কঠিন হয়ে যাবে এবং দেশবাসীর সামনে রাজনীতিবিদরাই ঘৃণার পাত্র হয়ে যাবে। এখন এই যে আপনি এই বিষয়টি বিবেচনা করতে হবে। 133টি অধ্যাদেশের ভবিষ্যতের ইস্যু তো আছেই, আরেকটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ তারা জামাত এবং এনসিপি শপথ নিয়েছে, বিএনপি শপথ নেয়নি, এবং তারা জামাত এখন বলছে যে এই সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কে সুনির্দিষ্ট ঘোষণা না দিলে তারা রাজপথের আন্দোলনে যাবে। সেটা বলতেই পারে। আমরা তো আগে বলেছি, আমাদের পার্টি বা আমরা বামপন্থীরা, আমরা কমিউনিস্ট আগে বলেছি যে আমরা তো প্রথমত মনে করি গণভোটই অপ্রয়োজনীয়। এটা তো আমরা আগেও বলে আসছি, এখনো বলতেছি আমরা। আপনার এই যে সংবিধান সংস্কার করবে পার্লামেন্ট আলোচনা হোক না, পার্লামেন্টকে বাদ রেখে আপনি জুলাই সনদ করে দেবেন, পার্লামেন্টকে বাদ রেখে আপনার গণভোট করে দেবেন, সেটা তো কোনোদিনও সমীচীন নয়। মানে সাংবিধানিকভাবে সেটা হতে পারে না। তো বাংলাদেশের সংবিধান তো আপনাকে মানতে হবে। হ্যাঁ, আপনি পার্লামেন্টে যদি মনে করে সংবিধান পরিবর্তন করে দিতে পারেন, আপনি পার্লামেন্টের রাইট আপনার আছে। এখন ওনারা বলছেন যে যেহেতু জনগণ সরাসরি ভোট দিয়ে, হ্যাঁ এটা ওনারা বলছেন, এটা তো আমাদের রাজনৈতিক পরিভাষা তো আমাদের। জনগণ না চাইলে আমরা বলবো যে জনগণ এটা চায়, এটা তো রাজনৈতিক পরিভাষা, এটা আপনাকে বুঝতে হবে, রাজনৈতিক পরিভাষা। রাজপথে করুক না আন্দোলন, সংগ্রাম করুক, কেউ তো মানা করছে না। ঠাকুর জি, প্রথম কথা হচ্ছে জুলাই সনদটা কারা তৈরি করেছেন। 1 নম্বর দেখুন, জুলাই সনদটা তৈরি করেছেন, সম্মতি দিয়েছেন, তৈরি করেছেন আলী রিয়াজ, সম্মতি দিয়েছেন 25টা পার্টির 50 জন মানুষ, যাদের প্রায় ধরুন 2/3 বা 3/4 পার্লামেন্টে আসে নাই। এমনও আছে যে পার্টির একজনও পাশ করে না, 2 জন সম্মতি দিয়েছে, এই পার্টিগুলো একজনও পাশই করে না, পার্লামেন্টে আসে নাই। তো প্রথম কথা হলো এই সম্মতিটা 2/3 পার্লামেন্টারিয়ানদের সম্মতির চেয়ে বড় কিনা, 1। 2 নম্বর হচ্ছে যে বিএনপি যেটুকুন জুলাই সনদে সম্মতি দিল, এরপরে আলী রিয়াজরা এটাতে উপর জালিয়াতি করছেন। মানে অবশ্যই বিএনপি যেটাতে সম্মতি দেয় না এইগুলোকে তারা ঢুকিয়ে দিয়েছেন, দিয়ে তারা এইটা বানিয়েছেন। কিন্তু সেটা মেনে নিয়েই তো বিএনপি আবার গণভোটে গেছে। এখন আমি আপনাকে বলি, জালিয়াতি, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, এগুলো বিএনপি বলেছে। ধরুন বিএনপি এটা মানছে, কারণ আপনি রাজনীতিতে কৌশল বলে তো একটি কথা আছে, নীতি এবং কৌশল। নীতিটা হচ্ছে আমি জনগণের জন্য কিছু করব, আমি পার্লামেন্টে যাব, একটা জনগণের যে ট্রান্সফরমেশন ফর ডেমোক্রেসি ট্রান্সফরমেশনটা আমি কমপ্লিট করব। এখন আমি দেখি যে ডক্টর ইউনূস উনি কৌশল নিয়েছেন যে বিএনপি যেন এটা নিয়ে একটা ঝামেলা করে যে আমরা জালিয়াতি মানি না, নির্বাচন মানি না, উনি চেয়েছিলেন এটা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বিএনপি একবার সঠিক কাজ করেছে। একবারে শব্দটি হচ্ছে যেইসার জন্য তেইসা, আমি অন্য আরেকটি শব্দ বললাম না, আমি বলতে পারি। তো ইয়ার সাথে কী বলে, প্রতারকের সাথে তো প্রতারণা করা যায়, তো ইটের বদলে পাটকেল তো দেওয়া যায়। তো ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস তারা কৌশল করেছেন যে বিএনপিকে আমি মানতে বাধ্য করলাম,
এখন বিএনপি এখন আসল কথাটা বলছে যে তোমারটা দেখো, তুমি পার্লামেন্টে এই জুলাই সনদে অনুযায়ী যে সংবিধান সংস্কার পরিষদ হবে কি, এইটার নাই, তুমি করে নাই, এই কি বলে শপথনামা লিখো নাই, শপথ লিখো নাই, আমার কাছে বাধ্যকর না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা তৃতীয় তফসিলের যুগ হয় নাই, এবং জুলাই সনদটা এখনও যে কিভাবে বাস্তবায়ন হবে এগুলো নিয়ে তো সমস্যা তো আছেই। তো সেই ক্ষেত্রে বিএনপি এখন খুব সহজ করে বলছে যে এইটা মানে আমার মনে হয় এত আমি বুঝি না, আপনারা ভালো বলতে পারবেন, মানে এত জটিলতার মধ্যে না গিয়ে তো এটা তো বলা যায় যে আমি বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে জুলাই সনদের অনেক কিছু অন্তর্ভুক্ত আছে, যেটা তারা তাদের সেই 31 দফার সূত্র ধরে, তো সেটাই তার মানা তার দায়িত্ব। আমি মনে করি বিএনপি একবারে বলতে পারে আমি জুলাই সনদ, বিএনপি বলছে আমি জুলাই সনদ আমি যতটুকু স্বাক্ষর করেছি আমি এতটুকু অক্ষরে আমার রাজনৈতিক ইস্তিহার অনুযায়ী আমি করব, বাস্তবায়ন করব। এটা হচ্ছে এই বিএনপির প্রধান একবার স্পষ্ট বক্তব্য। আর বাকি যেটুকুন আছে আমি আপনাকে বলছি যে জুলাই সনদে এই জালিয়াতি করার জন্য আমি মনে করি যে ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর ইউনূসকে এই জালিয়াতির জন্য এদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হতে পারে, একবারে স্পষ্ট 468, 469, 471 পেনাল কোডের, যে আপনি আমার কাছ থেকে ধরুন যা স্বাক্ষর করিয়ে নিলেন, বা আপনার কাছ থেকে আমি যা স্বাক্ষর করিয়ে নিলাম, এই স্বাক্ষরিত পাতাটা আমি যখনই চেঞ্জ করব, এটি একটি অপরাধ, এটি একটি জালিয়াতির অপরাধ। এবং তারা এখানে জবরদস্তি করেছেন। জুলাই সনদ তো কোনো জবরদস্তির বিষয় হতে পারে না। 9 মাস তারা পার করেছেন যে এইটা আলোচনা করে, তারপর বলেন যে 7 দিনের মধ্যে আপনারা সবাই ঐক্যমত হবেন, না হলে আমরা যা খুশি তাই লিখে দেব, এবং যা খুশি তাই লিখে দিলেন। এই জবরদস্তির কারণে আরেকটা আমি মনে করি যে এগুলো যে বাইরে ধরুন এখন যদি আমরা বলি যে যেটা ডক্টর ইউনূস যেভাবে দেশ চালিয়েছেন মব করে, আমরা তো ইচ্ছা করে ইশারা করলেই যে ঠিক আছে এই জালিয়াতির সাথে যারা জড়িত ছিল এদেরকে রাস্তাঘাটে পিটিয়ে দাও, সম্ভব তো বিএনপি এটা তো করবে না। এইটা না করার চেয়ে মামলা মোকদ্দমা যাওয়া অনেক বেটার। এবং এটা যে ইয়েতে গেছে যে হাইকোর্টে যে রিট হয়েছে যে জুলাই সনদ নিয়ে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, আমি মনে করি এটা হাইকোর্ট এটা সঠিকভাবে গ্রহণ করতে পারেন এবং তারা এটা ভালোভাবে আমলে নিয়ে আলোচনা করতে পারেন। মিস্টার চন্দন, আমরা সংসদীয় কথা বলছি, কিন্তু একই সঙ্গে সরকারের তো 1 মাস হলো, আমি যেটা শুরুতেই বলেছিলাম, এবং কিছু কিছু বিষয় নিয়ে অনেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। আবার কিছু কিছু বিষয় সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী অনেক কর্মকাণ্ডই সাধারণ মানুষ প্রশংসা করছেন, এবং সবচেয়ে বড় কথা যে তার যে নির্বাচনী অঙ্গীকার তার বাস্তবায়ন তারা শুরু করেছেন, যেমন ফ্যামিলি কার্ড, খাল কাটা কর্মসূচি, যে খাল কাটা কর্মসূচিতে একসময় আপনার দলের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সমর্থন ছিল, এবং সেটা একটা বিতর্ক আছে আর কি, সেটা পরে না আমি বলছি যে সেই খাল কাটা কর্মসূচি, খাল কাটা তো আর কোনো রাজনৈতিক ইস্যু না, সেটা তো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং তারপরে এই যে ইমাম মুয়াজ্জিনদের বা ধর্মীয় নানা পুরোহিতদের যে সহায়তা, সেটাও তারা শুরু করেছেন। সব মিলে আমি ভালো মন্দ মিলিয়ে আপনি এই যাত্রাটা, 1 মাসের প্রথম যাত্রাটা, প্রথমত হলো মাত্র 1 মাস হলো একটা সরকার ক্ষমতা গ্রহণ করেছে, তাকে সময় দেওয়া উচিত, কি করে তার পরিস্থিতি দেখতে হবে। আর আপনি যে বিষয়গুলো বললেন সেগুলো আমাদের দেশে সাধারণ বিষয়, কিন্তু এগুলো এবং সেগুলো বর্তমান প্রধানমন্ত্রী বা যারা সংসদে গিয়েছেন বা যারা মন্ত্রী হয়েছেন তারা সেগুলো কাজ তারা করছেন, সেগুলো করবেনই। কিন্তু আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি এই কাজগুলো ঠিক আছে করতে পারেন, আপনি করেন, কিন্তু আপনার অবস্থানটাকে পরিষ্কার করতে হবে। দেখেন শুরুতেই একটা বড় ধরনের গলদ, আমরা বলবো বড় ধরনের একটা বিট্রে কিন্তু আমাদের সাথে হয়ে গেল, সেটা হলো আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি, যেটা 9 ফেব্রুয়ারি ইউনূস সরকার সেটা আমেরিকার সঙ্গে সম্পাদন করলো। এবং এখনকার যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, উনি বললেন যে এই ব্যাপারে বিএনপি এবং জামাতের উভয়ের সম্মতি পাইছেন। এখন আপনি
যে বিষয়গুলো এখন দেখাচ্ছেন, জামাত তো ইতিমধ্যে অস্বীকার করেছে না না সেটা। আপনি যা দেখাচ্ছেন ঠিক আছে, সেটা আপনি করতে পারেন, করাই উচিত, কিন্তু এই যে মূল জায়গাগুলোতে যে আমার দেশের ব্যবসা বাণিজ্য, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই জায়গায় তো আপনাকে দৃষ্টি দিতে হবে, এই জায়গায় তো আপনাকে একটা ভূমিকা গ্রহণ করতে হবে, নাহলে তো আপনি অগ্রসর হতে পারবেন না। কারণ আপনি ওপরই কাঠামো, যেটা বলতেছি আমি, ওপর দিয়ে সব ঠিকঠাক রাখছেন, কিন্তু তলায় যে আপনার সব শেষ হয়ে যাবে, সেই বিবেচনাটা তো আপনাকে করতে হবে, এবং সেটাই আমরা দেখছি। এখন সেইটা আমরা দেখছি, এই বিষয়ে সরকার কোনো কথাবার্তা বলছেন না এই জায়গাটাতে। এই যে কিন্তু আমরা জানি যে এই যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তখন আমরা দেখেছি যে যখন ওই যে করিডোরের কথা আসছিল, যখন আপনার ওই যে আমাদের পোর্টের কথা, বন্দরের ইজারাদের কথা আসছিল, তখন তো বিএনপির অনেক নেতৃবৃন্দ, ইভেন সালাউদ্দিন সাহেব, অনেকে দেখছে তারা বিরোধিতা করছেন, প্রকাশ্যে বিরোধিতা করছে। কিন্তু এখন হলো এই জায়গাটাতে যদি আপনাকে সরকার রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিন্তু যদি আপনি আপোষ করে দেশের স্বার্থবিকে দিয়ে চলতে চান, অতীতের ইতিহাস কিন্তু ভালো না, খেয়াল করে দেখবেন আপনি। শেখ হাসিনাও চেষ্টা করেছিল আন্তর্জাতিক রাজনীতিতে তার সাথে ব্যালেন্স করা, তার সাথে ব্যালেন্স করা, তার সাথে ব্যালেন্স করা, কিন্তু এই ব্যালেন্স খেলা, কারণ আন্তর্জাতিক যারা প্লেয়ার তারা খুবই চালাক এবং তারা খুব শক্তিশালী, তাদের কাছে আমরা নস্যি, সেই বিবেচনাটাকে আপনাকে করতে হবে। তো এই জায়গাগুলোতে দেখতে হবে, দেশের স্বার্থ আপনাকে দেখতে হবে, দেশের ব্যবসা বাণিজ্য, কারণ আসলে তো ইউনিট সরকারের আমলে আমাদের অর্থনীতি প্রায় শেষ, ধ্বংস হয়ে গেছে। এইটা আসলে বাংলাদেশের অর্থনীতি খুবই খারাপ, সেই খারাপ অবস্থা থেকে আপনাকে দেশকে বের করে নিয়ে আসতে হবে। আমরা চাই এই খারাপ অর্থনৈতিক অবস্থা থেকে দেশটাকে বের করে নিয়ে আসা, যদিও কতটুকু সম্ভব হবে সেটা অবশ্যই বিবেচনার বিষয়। কারণ আমাদের বামপন্থী ভাষায় বা কমিউনিস্টদের ভাষায় যদি বলতে চান, যে শ্রেণীগত অবস্থানে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা শ্রেণীগত অবস্থানে তো লুটেরা বুর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্ব করছে, এটা হলো ফ্যাক্ট। তারপরও বাংলাদেশে একটা গণতন্ত্রের একটা যাত্রা শুরু হয়েছে, এবং আমরা চাই সেই যাত্রাটা ভালো দিকে যাক। এবং নিশ্চয়ই সরকার যদি দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী বা সার্বভৌমত্ব বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, তার বিরুদ্ধে আমাদের রাজপথের লড়াই থাকবে, রাজপথের লড়াই আমাদের থাকবে। আমরা আরেকটা বিষয় হলো যে আপনার মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাইছি, কারণ বিএনপি নির্বাচনের সময় যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষে একটা অবস্থান সে আপাত দৃষ্টিতে নিছে, সেটা আমরা দেখছি, সেটাকেই রাখা উচিত, বহাল রাখা উচিত, এবং এই প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়াটা উচিত হবে না। তাইলে আমাদের দেশটা আর একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আপনি যদি স্বচ্ছতা, আমি বলছি না যে আপনি আমাদের বামপন্থীরা যে দৃষ্টিভঙ্গিতে দেশ পরিচালনা সেইভাবে করবেন, আপনি সেটা করার আপনি ইচ্ছা করলে আপনি পারবেন না, কিন্তু যতটুকু করলে আপনার দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের সমাজ অগ্রসর হয়, সেটা আপনাকে আগায় নিয়ে যায়, ততটুকু আপনি করেন। একটা বিষয় মব সন্ত্রাস, এটা তো এখনো বন্ধ করা যাচ্ছে না, এখনও তো মব হচ্ছে, এবং এই মবটা শুরু করলো ইউনুস সাহেবের আমলে। মবটা বেশি, যে মোশাররফ ভাই বললেন যে মব সংস্কৃতি, আমার পার্লামেন্টও দেখলাম যে আমার তো মব সংস্কৃতি করলো, এটা একটা, হ্যাঁ এক্স্যাক্টলি একটা মব সংস্কৃতি। এখন আপনাকে আমার পছন্দ না, আপনার সঙ্গে আমার মিলল না, আপনাকে পছন্দ করি না, আপনি মব সৃষ্টি করে তৈরি করবেন, এই মব সন্ত্রাসটা বন্ধ করতে হবে। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা আমাদের একটা বড় ডিমান্ড ছিল, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইন্টারিম গভর্নমেন্ট আমলে খুবই খারাপ অবস্থায় ছিল, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটা জায়গায় নিয়ে আসা হোক, একটা শৃঙ্খলার জায়গায় নিয়ে আসা হোক, সেটা আমাদের একটা ডিমান্ড, এবং আমরা বলেছি সবাই সেই কাজটা করা। এই কাজগুলোতে আপনার যদি সরকার উদ্যোগ গ্রহণ করে, তাহলে দেশের মঙ্গল হবে। আর যদি আগের মতো ধারায় দেশ পরিচালনা করতে চায়, তাহলে বিপদে পড়বে। কারণ একটা বিষয় আমি আবারও বারবার বলি, আমি এর আগে টকশোতে বলেছি, যে বাংলাদেশে আপনার পুরনো কায়দায়, স্বৈরাচারী কায়দায় বা অন্য কোনো কায়দায় আপনি দেশ পরিচালনা করলে আপনি টিকতে পারবেন না। কারণ এখনকার যে জেনারেশন এবং মানুষ, কারণ আমরা তো মনে করতাম, এবং মানুষও মনে করতো যে হাসিনার 16-17 বছর আমলে মনে করতো যে হাসিনা 42 সাল পর্যন্ত শেখ হাসিনা থাকবে, ওরে কে সরাবে, এটা কিন্তু ছিল আলোচনাটা, কে সরাবে, তারাই থেকে যাবে। কিন্তু পরিস্থিতি কিন্তু গণ অভ্যুত্থান সৃষ্টি করে দিছে। তাই এখন এই জায়গার থেকেও আমাদের যারা দেশ পরিচালনা করছেন, তাদের ওই জায়গা থেকে আমাদের বিবেচনায় শিক্ষা নিয়ে সামনের দিন অগ্রসর হওয়া দরকার। ঠাকুর, জি না, আমি মনে করি যে আপনি যেটা বললেন যে চন্দন ভাইয়ের বক্তব্যের সাথে আমি মনে করি প্রথমত যে সাম্প্রদায়িকতার প্রশ্নে এই সরকারকে খুব সতর্ক থাকতে হবে, কোনো সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিয়ে না ওঠে। এবং ঠিক আছে, ধর্মের নামে রাজনীতি তো
করছেন, ঠিক আছে, ধর্মের নামে রাজনীতি। ইভেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল, কিন্তু নামটা তো বিজেপি, এটা তো হিন্দু মহাসভা না। তো একটা, তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এটার সাথে মুক্তিযুদ্ধের, আমাদের যে মুক্তিযুদ্ধের যে সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালির সংস্কৃতি, আমি ধরুন এখানে বাঙালি বললেই অনেকে মনে করে বাঙালি আর বাংলাদেশের মধ্যে একটা প্রচণ্ড বিরোধ। নো, আমি বাংলাদেশি বাঙালি মুসলমান, একজন বাংলাদেশি চাকমা বৌদ্ধ, কোনো সমস্যা তো নেই। বাংলাদেশি বাঙালি, বাংলাদেশি চাকমা, বাংলাদেশি খাসিয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে জাতীয়তার প্রশ্নে আমি মনে করি এখন সময় এসছে এটা ক্লিয়ার করার, যে বাংলাদেশি এবং বাঙালির মধ্যে কোনো পার্থক্য, এখানে কোনো বিরোধ নাই শব্দটি। বাংলাদেশটা আরও ব্রডার অ্যাসপেক্টে হতে পারে। তারপর আপনি দেখেন যে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর অধিকারের প্রশ্ন থাকে। সংখ্যাগুরু এমনি সবসময় প্রবল থাকে, প্রবল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কোনো কাজ করতে হয় না, এটা ন্যাচারালি হয়। বরঞ্চ যে সংখ্যালঘু আছে, আমি মনে করি যারা আমাদের দেশে, এদের প্রত্যেকের, এরা যেন মাথা উঁচু করে বুক ফুলিয়ে হাঁটতে পারে, এই ব্যবস্থাটাকে নিশ্চিত করতে হবে। বিএনপির রাজনীতির প্রথম কথাটা, আমি মনে করি সব কিছু সাম্প্রদায়িকতাবাদ, যে মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে সবাই লড়াইয়ের একটা আছে, এখানে ট্রেন্ড আছে, বিদ্যমান আছে। কিন্তু নতুন যে লড়াইটা বিএনপির জন্য যেটা, সেটা হচ্ছে সংখ্যালঘুদের অধিকারটা। এখন সংখ্যালঘুদের অধিকারটা বলবে এদেরকে কেউ মারছে না, কিন্তু সংখ্যালঘুরা মাথা উঁচু করে, বিএনপির সময় মাথা উঁচু করে, এদের আমার সাথে আলোচনা দেখলাম যে মাথা উঁচু করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটা, এই বিষয়টা এনশিওর করতে হবে তাকে। এবং আমি মনে করি এটা এনশিওর করার জন্য বিএনপিতে আলোচনা হচ্ছে। তারপর ধরুন কম ভাগ্যবঞ্চিত মানুষের অধিকার, ভাগ্যবঞ্চিত মানুষের অধিকারকে যদি, যেমন ধরুন ফ্যামিলি কার্ড আসছে, কৃষি কার্ড, কৃষকের কার্ড আসছে, হেলথ কার্ড আসছে, দরিদ্র মানুষের চিকিৎসা, এই জায়গাটা দরিদ্র মানুষ যদি, আমার একটা মানুষ যদি 15 ডেজ পরে থাকে বিছানায়, আমি জাতীয় উৎপাদন থেকে বঞ্চিত হই, জাতীয় উৎপাদন। তো এটাকে আমাকে দেখতে হবে যে আমি একজন ভাগ্যবঞ্চিত মানুষের চিকিৎসা দিলাম না, রাষ্ট্র এতে উপকৃত হয় না, তো রাষ্ট্র ফাইনালি ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে দেখুন যে আমি তো বলি টোবাকো, সিরিয়াসলি এটা গ্রামীণ লেভেলে যে টোবাকো আপনি দেখবেন, টোবাকো তো অনেক পরের কথা, আপনি ড্রাগসের কথা বলেন। হ্যাঁ, টোবাকো তো অনেক পরের কথা, ড্রাগস না, হ্যাঁ ড্রাগস, তো টোবাকো, ড্রাগস, এগুলো নিয়ে আমি মনে করি নতুন আন্দোলন করে দেওয়া, আন্দোলন জাগিয়ে তোলা রুট লেভেল থেকে, যে আমার এত টাকা আমি শুধুমাত্র ইয়েতে পাই, টোবাকো বা অন্যান্য বিষয় থেকে আমি ট্যাক্স পাই। এটা আমাদের বিশ্ব ব্যাংকের যারা বোঝান আর কি, যে তুমি এত টাকা ট্যাক্স পাও, আর কিন্তু আমি কত টাকা, আমার রাষ্ট্রের কত টাকা স্বাস্থ্য খাতে যায়, আমার উৎপাদন কত বিনষ্ট হয়, এইগুলি আলোচনায় আমি মনে করি নতুন নতুন ক্ষেত্র, যেগুলি একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট থাকলে সেইগুলোকে আলোচনায় আনতে দেয় না, সে মূল জায়গাগুলিকে আলোচনায় আনতে দেয় না, অন্য একটা কনফ্লিক্ট সে করে আনে এবং এইগুলো রেজুলেশন সে নিয়ে ব্যস্ত দেখায়। তো এই জন্য আমি মনে করি যে, এবং পুলিশের যে বিষয়টা আমি আপনাকে বলবো যে মবের সাথে পুলিশকে নিষ্ক্রিয় রাখার একটা প্রক্রিয়া ইয়ার সময়, ডক্টর ইউনূসের সময় বিদ্যমান ছিল। আপনি দেখবেন যে জাহাঙ্গীর আলম নামে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম নামে যে লোকটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তার পুলিশের উপর, স্বরাষ্ট্র বিষয়ক কোনো কিছুর উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না, নিয়ন্ত্রণ ছিল খুদাবক্সের হাতে। এবং খুদাবক্সের বন্ধু হচ্ছে আইজি বাহার। 10 বছর আগে পুলিশ থেকে গিয়েছে, এবং পুলিশের 15 ব্যাচ, 12 ব্যাচ একজন ছিলেন, আর 15 ব্যাচ, এরা সবাই বলতো যে স্বাধীনতা যুদ্ধের পরে রিটায়ার্ড মানুষকে আইনা পুলিশে বসাইতে হয় নাই, এখন এমন কি হলো যে রিটায়ার্ড মানুষকে আইনা পুলিশে বসাইতে হচ্ছে। তো ওরা ঠিকমতো সহযোগিতা করে নাই। আমি মনে করি নতুন যে আইজিপি 15 ব্যাচের ছেলে আলী হোসেন ফকির, অনেক অনেস্ট ছেলে, মহসিন হলে পড়তো, আমরা চিনি আগের থেকে, ভালো মানুষ এমনি। তো সে তার নেতৃত্বে যদি পুরো পুলিশকে, সবাইকে, তার বন্ধু যারা আছেন 15 ব্যাচ, 17 ব্যাচ, এগুলো যদি অনবোর্ড করেন, করে যদি একবার সারা দেশে যদি পুলিশকে জাগিয়ে তোলেন, এবং পুলিশের উপর
যে ঝুলে আছে, খড়গটা ঝুলে আছে, একটা তলোয়ার ঝুলিয়ে রাখছেন, এই তলোয়ারটাকে সরাইতে হবে এখান থেকে। যারা 500, 1000, আমার 2,02,000 পুলিশ আছে, এইখান থেকে যদি 1000 পুলিশ অন্যায়ের সাথে জড়িত থাকে বা 2000 থাকে, এটাকে আপনি কমপ্লিট করে দিন, ডিক্লেয়ার করে দিন এই 2000 লোক হচ্ছে এই অন্যায়ের সাথে জড়িত ছিল। আর বাকি যে 2 লক্ষ আছে, তোমরা সবাই নির্দোষ নির্ভীকভাবে কাজ করো দেশের জন্য, জাতির জন্য, এবং ডেমোক্রেসিতে উত্তরণের পরে যে বাংলাদেশের সরকার আছে, মানুষ আছে, সমাজ আছে, এদের সবার জন্য কাজ করো। এইটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা যদি এটাকে পুলিশকে যদি জাগিয়ে না তোলেন যে যারা অপরাধী আছে, এই কতজন অপরাধী, এদের বিচার আচার হবে। বিচার আচার হলে এরা যদি প্রমাণ করতে পারেন তারা দোষ করেন নাই, আবার চাকরিতে ফেরত আসবেন। যদি প্রমাণিত হয় তিনি দোষ করেছেন, জেলে যাবেন। কিন্তু আমার কথার অন্য আরেকটা কথা আছে, আইজিপির হয় 5 বছর, আমার কনস্টেবলের কেন যাবজ্জীবন হবে? তো কোথায় অর্ডারটা কোথার থেকে আসে? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিআইজি ক্রাইম, ডিআইজি রেঞ্জ, ডিআইজি রেঞ্জ থেকে এসপি, এসপি থেকে ওসি, ওসির পরে কনস্টেবল গুলি করছে, এই তো। তো আপনি আইজিপির যদি 5 বছর হয়, ওটা ওইখান থেকে চুইয়ে নিচ পর্যন্ত আসলে দায়িত্ব কতটুকু আসলো? তো এদেরকে 1 বছর 6 মাস 3 দিন 5 দিন 7 দিন সাজা দিয়ে ছেড়ে দেন। পুলিশকে বলেন যে ঠিক আছে, একবারে নির্ভয়ে কাজ করো রাষ্ট্রের জন্য। নেক্সট টাইম যদি এদের যাদের সাজা হয়েছে, যাদের ছোটো ছোটো তিরস্কার পেয়েছে, সাজা হয়েছে বা ছোটো রিমার্কস আছে, এরা যদি সেকেন্ড টাইম কোনো অন্যায় পাওয়া যায়, অনেক বেশি সাজা হবে। তো এইটাকে যদি আমি মনে করি, পুলিশের মধ্যে পুলিশকে কিভাবে সবাইকে জাগিয়ে তোলা যায়, সত্যিকারের দেশপ্রেমে জাগ্রত করা যায়, এইটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি এই গভর্নমেন্টের জন্য। মিস্টার চন্দন, আপনি জানেন যে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত যে মামলাটি ছিল, সেটা পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার বিধানটি ফেরত আসছে। এখন কোন প্রক্রিয়া সেটা আসবে, স্ট্রাকচারটা কী হবে, সেটা নিয়ে হয়তো জুলাই চার্টার বা বিএনপির অঙ্গীকার কিংবা আদালতের রায়, তার উপরে ভিত্তি করে হবে। সো এই বিষয়ে আপনার কোনো অবজারভেশন বা আপনাদের কোনো বক্তব্য থাকলে? এখানে পরিষ্কার বক্তব্য, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা তো আমরা, এটা যখন 90 সালে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে, তখনই তো আমরা এই প্রস্তাবটা নিয়ে আসছিলাম তত্ত্বাবধায়ক সরকার, এবং আমরা বলেছিলাম যে মিনিমাম 3 টার্ম তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হোক। দেখা গেছে 91 সালের পরে 96 থেকে প্রত্যেক সময়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হয়েছে যারা অপোজিশনে থাকে। যখন আপনার সরকারের ক্ষমতায় থাকেন তখন তত্ত্বাবধায়ক সরকার ভালো, আর যখন আপনি বিরোধী দলে যান তখন তত্ত্বাবধায়ক সরকার খারাপ। যে 3 পাগলের বিরোধী দলে যেতে হয় তত্ত্বাবধায়ক সরকার ভালো, হ্যাঁ, সরকার থাকলে তত্ত্বাবধায়ক সরকার ভালো না। একটা স্লোগান তখন বেরিয়েছিল যে 3 পাগলের দরকার কি, 3 পাগলের সরকার, একটা স্লোগান দেখছিলাম আর কি। মানে এই ধরনের, মানে আমাদের এই রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যখন থাকেন তখন তত্ত্বাবধায়ক সরকারকে এইসব আনেনি না, যখন বিরোধী দলে চলে যান তখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেন। এটা আমরা দেখে আসছি। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হতে হবে, সেটা কোনো সুস্থতার লক্ষণ না, এটা ঠিক। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা এটা প্রয়োজন। কিন্তু এটা কিন্তু আপনার ডেমোক্রেসির যে চলাফেরা বা গণতন্ত্রের যে যাত্রা, সেটার জন্য সুখকর না এটা। কিন্তু তারপরেও আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষিত অবস্থা বিবেচনায় সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এই তত্ত্বাবধায়ক সরকার সেটা হয়েছে ভালো, কোর্ট রায় দিয়েছে, এবং দেখলাম সাবেক প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। কিন্তু এখন যদি আপনার ওই বিচারপতি KM হাসান ওই সময় যেটা হয়েছিল আর কি, ওরকম ধরনের যদি আবার হয় তাহলে আবার একটা হবে আর কি। তবে আমরা আশা করব কোর্ট, যেটা এখনও তো এটা হয় না, কী ফর্মে এটা বাস্তবায়ন হবে না হবে সেটা পার্লামেন্টে আলোচনা হবে। কোর্টের রায় এমনিতে তো কনসেনসাস কমিশনে এক ধরনের আলোচনা হয়ে একটা ঐকমত্য আছে। এখন তো সংসদে এই বিষয়টা আবার এটা নিয়ে আমাদের সংস্কার কমিশনের যে আলোচনাগুলো হয়েছিল ইউনূস সাহেবের আমলে, এই ব্যাপারে নিয়ে কারো কোনো দ্বিমত
সেখানে আমরা দেখি নাই। এটা বাংলাদেশের বর্তমান তো আমরা প্রেক্ষাপটে বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার আগে যেই ফর্মে ছিল সেই ফর্মেই ফেরত এসছে, এখন সংবিধানের অংশ, সংসদ যদি এটা সংশোধন করতে চায় সংশোধন করবে, তাই তো? সংসদ বেসিক্যালি তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টা আছে, রায়টা পার্লামেন্ট এন্ডোর্স করবেন, মানে তো বাস্তবায়ন করবেন ঠিক তাদের মতো করে। আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেশনের যে অভিযোগটা হয়, এই ম্যানিপুলেশনের অভিযোগটা যদি আমি মনে করি যে আপনি ধরুন, আমি বাস্তবতার খাতিরে বলি, আমার বাড়ি হবিগঞ্জ, আমি একজন লোককে চিনি খুব ভালোভাবে, উনার এর আগে যে উনার চাচা, উনার ভাই, চাচাতো ভাই, এদের সবাইকে চিনি। যদি KM হাসান এখানে, আমি একজন মারা গেছেন ভদ্রলোক, আমি ওনার নাম নিলাম না, তো এটা না হইতো, যদি এই 2 বছর যদি নাও বাড়াতেন, তাইলে জিয়ার মুদাসের হতেন প্রধান উপদেষ্টা। জিয়ার মুদাসেরের চাচার নাম হচ্ছে মাহমুদ হাসান, প্রধান বিচারপতি, জিয়াউর রহমানের সময় যে প্রধান বিচারপতি দাড়িওয়ালা। এবং জিয়ার মুদাসের মাহমুদ হাসানের ছেলে দস্তগীর, আর জিয়ার মুদাসের হচ্ছে ওই মাহমুদ হাসানের ভাতিজা। তো এই ফ্যামিলিটা টোটালি, আমি আপনাকে বলছি যে টোটালি হচ্ছে রাইটিস্ট, মুসলিম লীগ লাইনের আর কি, মুসলিম লীগ লাইনের। এবং ওনার বোনের হাজব্যান্ড যুদ্ধের সময় এই মুক্তিযোদ্ধারা আসছিল, উনি বন্দুক নিয়ে বেরিয়েছেন, বলছেন কিসের চাঁদা দিব, তো ওরা গুলি করে দিয়েছে, ওদের হাতে আছে, উনি তো জানেন না। তো ভদ্রলোকের নাম আমি বললাম। তো ভদ্রলোক এমনি খুব জনকল্যাণকামী মানুষ, সারা জীবন মুসলিম লীগ করছেন, মুসলিম লীগের পরে বিএনপি করতেন, আবার বিএনপিকে সাপোর্ট করতেন, সমস্ত জনকল্যাণমূলক কাজে টাকাও দিতেন, উপস্থিত থাকতেন। ভদ্রলোক প্রায় বহু বছর চেয়ারম্যান ছিলেন, বহু বছর। তো ওই ফ্যামিলিকে আমি চিনি। KM হাসান থেকে 10 গুণ বিএনপির জন্য ভালো হইতো জিয়ার মুদাসের হইলে, কি বলে, জিয়ার মুদাসের যদি প্রধান উপদেষ্টা হতেন। তো এইটা না জেনে ভালো হতো মানে পারসেপশন ওয়াইজ, মানে পারসেপশন আমি বলতেছি, জিয়ার মুদাসেরের জায়গায় জিয়ার মুদাসের, আমি বলতেছি এই KM হাসানের ডিক্লাইন করার পরে যে ভদ্রলোক ছিলেন আপনার সিলেটি লম্বা দাড়িওয়ালা, যে ওই ভদ্রলোকে যদি প্রধান বিচারপতি হতেন কোনো সমস্যা ছিল না। এখানে মিসগাইডেড হয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া, তো বেগম খালেদা জিয়া মিসগাইডেড হয়েছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলি যে 2 বছর বাড়িয়ে, যেটা মনে করে অনেকে বাইরে থেকে পারসেপশন যে এটা ম্যানিপুলেশন করার জন্য, এটা বরঞ্চ বিএনপির বিরুদ্ধে গেছে। আমি আপনাকে বললাম বিএনপির, যাই হোক, কিন্তু আমরা এখন এমন একটা স্ট্রাকচার চাই যাতে করে বিতর্কের কোনো সুযোগ না, ম্যানিপুলেশনের সুযোগ থাকবে না, স্কোপ না থাকে, এবং এই বিতর্কটা ব্যবস্থা থাকে, তার মধ্যে যে কোনো ব্যবস্থারই দুর্বলতা থাকে, সেখানে আলোচনা সমালোচনা হবে, কিন্তু একটা প্রসেসের সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। সো আমরা শেষের দিকে ক্লোজ করবার জন্য ক্লোজিং রিমার্কস আপনার কাছ থেকে। আমি ক্লোজিং রিমার্কস হচ্ছে যে আমরা যে পার্লামেন্টের মাধ্যমে গণতন্ত্রের নবযাত্রা শুরু হলো, এই শুরুটা যেন আমি আপনাকে বললাম, এই পার্লামেন্টের মধ্যে আমি যে কথাগুলি বললাম, যে প্রথম কথা হচ্ছে আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা, সংখ্যালঘুর অধিকারকে উচ্চে তুলে ধরা, ভাগ্য বঞ্চিত, ভাগ্যহত অথবা কম ভাগ্যবান মানুষদের অধিকারকে একেবারেই সর্বাগ্রে স্থান দেওয়া, এটা যদি হয়, এবং পুলিশকে বাংলাদেশের একটা জনকল্যাণকামী রাষ্ট্রের যে পুলিশ হয় সেইভাবে গড়ে তোলা, এই 4টা কাজকে যদি আগে স্থান দেওয়া যায়, আমি মনে করি গণতন্ত্রের নবযাত্রা, নতুন যাত্রা, এটা অনেক বেশি সফল হবে। আমি এইটুকুন মনে করি আজকে। আমার রিমার্কসটা হলো, সেটা হলো প্রথমত হলো যে নিশ্চয়ই দেশে সংসদ নির্বাচন হয়েছে, রাষ্ট্র একটা সরকার গঠন করা হয়েছে, সেটা ঠিকই আছে, আমাদের গণতান্ত্রিক একটা যাত্রার শুরু হয়েছে। একটা বিষয় আমাদের পরিষ্কার, আমরা আগেও বলেছি, এখনও বলছি, যে আপনার সরকার যদি গণতান্ত্রিক হয়, দেশ যে খুব উন্নত হয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নাই। দেশের অর্থনীতি, দেশের সামাজিক অবস্থা এবং দেশের রাজনীতি, এই জায়গাটাতে যদি আপনার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এবং আপনার মুক্তিযুদ্ধের যে চেতনার যে কথাটা আমরা বলি, সেই ধারায় যদি আপনি অগ্রসর করে নিয়ে যান, তাহলে বাংলাদেশটা সামনের দিকে অগ্রসর হবে।
আর যদি আপনি মনে করেন যে না পুরনো ধারায় দেশ আপনি চালাবেন, তাহলে দেশ আপনি চালাতে পারবেন না। বর্তমান সরকার 1 মাস তারা এসছে, আমরা দেখি তারা কি করে, কিন্তু ইতিমধ্যেই যে আলামতগুলো দেখছি সেগুলো আমাদের জন্য কতটুকু ভালো নিয়ে আসবে সেইটা এখনকার বিবেচনার বিষয়। তবে আমরা আশা করব যে বর্তমান সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং দেশকে রক্ষার জন্য যা যা করা প্রয়োজন, দেশের স্বাধীন সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন সেই কাজটি তারা করবেন, যেন মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারেন সেটুকু আমরা বলতে পারি, এবং সেটা আমাদের প্রত্যাশা থাকবে। থ্যাংক ইউ মিস্টার সাজ্জাদ জহির চন্দন এবং মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর। দর্শক, আমার অতিথিরা সরকার আসলে 1 মাসের তার সম্পর্কে মূল্যায়ন করার এটা টু আর্লি, এবং সংসদও যাত্রা মাত্র শুরু করলো। প্রথম 2 দিনের যে অভিজ্ঞতা তাতে যেহেতু প্রায় সকল সংসদ সদস্যই, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে পড়লে 2/3 মতো সংসদ সদস্যই প্রথমবারের মতো সংসদে, তাদের ভুল ত্রুটি অভিজ্ঞতার ঘাটতি সেটা থাকবে, সেটাই স্বাভাবিক। তবে তাদের মধ্যে শেখার আগ্রহটা যদি দেখা যায়, অর্থাৎ আগের থেকে যারা সংসদ সদস্য হচ্ছেন, আমার এক অতিথি বলছিলেন, বা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা যদি আগের থেকে কিছু কিছু বেসিক জিনিস শেখার চেষ্টা করতেন, সেটা শেখার জন্য শিক্ষকের প্রয়োজন পড়ে না, কাগজপত্র পড়েই আসলে সেটা বোঝায়, তাহলে সেটা ভালো হতো। এবং এখন একটা তো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যদি সংসদ অতীতের অধিবেশনগুলো ইউটিউবেও পাওয়া যায়, অনেক রেকর্ড, সেগুলো দেখা যায়, সংসদ লাইব্রেরি থেকে পড়া যায়, সেগুলো থেকেও কিছু শিক্ষা গ্রহণ করা যায়। তবে ত্রয়োদশ সংসদের প্রথম দিনে যেটা সবাইকে আহত করেছে বাংলাদেশের জনগণকে, সেটা হচ্ছে যে জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা বা অসম্মান। এবং আমার অতিথিরাই বলছিলেন যে এরকম প্রেসিডেন্স আছে, স্পিকার চাইলে যারা এই ভালো হতো আর কি যদি পারেন আপনি, সেটা হলো যে সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব হয়েছে, সেটাও দুঃখজনক। যুদ্ধাপরাধী হিসেবে বিশেষ করে আদালত যাদেরকে চিহ্নিত করেছে এবং যাদের শাস্তি হয়েছে তাদের শোক প্রস্তাবে অংশগ্রহণের যুক্ত করার বিষয়টি, এবং জাতীয় সঙ্গীতের অবমাননা, এই বিষয়ে স্পিকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, শাস্তিমূলক সিদ্ধান্ত নিতে পারেন, এবং প্রেসিডেন্স এরকম আছে। টেবিলের দুপ্রান্ত থেকে দু রকমের কথা এসেছে, দু রকমের ঠিক না, একই ধারার কথা, কিন্তু যেগুলো বাংলাদেশের সংকট সমাধানে এবং এগিয়ে যাবার পথে বাংলাদেশকে মর্যাদাবান করবার ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা রাখতে পারে। একটা হচ্ছে যে বাংলাদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে হবে। আমার আরেক অতিথি যেমন বলছিলেন যে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, যে অঙ্গীকারের, মুক্তিযুদ্ধের সময়কার অঙ্গীকারকে কেন্দ্র করে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা চাই। সমাজের সংখ্যালঘু সম্প্রদায় যারা ধর্ম বর্ণ গোত্রের বিবেচনায় তাদের অধিকার নিশ্চিত করা, বরং পারলে তাদের অধিকারকে আসলে আরও তাদের সুযোগ সুবিধাকে ডাবল করে দিয়ে যদি তাদের মধ্যে স্বস্তি আস্থা ফিরিয়ে আনা যায়, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। পুলিশকে মোটিভেট করা বা জাগিয়ে তোলার কাজের কথা বলেছেন সেটা, এবং বঞ্চিত মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ আছেন তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করবার ব্যাপারে গণতন্ত্রের প্রশ্নটা আছে, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন, এগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে আসলে বাকি সকল সমস্যা সমাধান অনেক সহজ হয়ে যাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।